আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মাঠ সায়েন্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আমরা তোমাদের কৃষি প্রযুক্তি অধ্যায়টি পড়াচ্ছিলাম। আজকে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা পরবর্তী টপিক নিয়ে আজকে আলোচনা করছি। আজকের আলোচনার টপিক হচ্ছে মাঠ ফসলের বহুমুখীকরণ। দেখো, কৃষক তার ফসলের মাঠে কী কী ফসল ফলান তা আমরা দেখেছি কি ফসলের মাঠ পরিদর্শনকালে আমরা দেখতে পাবো কোন মাঠ ধান ভিত্তিক, কোনটা হচ্ছে ইক্ষুভিত্তিক, কোনটা হচ্ছে তুলা ভিত্তিক আর কোনটা হচ্ছে পাট ভিত্তিক। মাঠ ফসলের বহুমুখীকরণ বলতে কোনো একক ফসল বা একক প্রযুক্তির উপর নির্ভর না করে ফসল বিন্যাস, মিশ্র এবং সাথী ফসলের চাষ এবং খামার যান্ত্রিকীকরণকে বোঝায়। তাহলে দেখো, মাঠ ফসলের বহুমুখীকরণ বলতে কি বোঝায়? কোনো একক ফসল বা একক প্রযুক্তির উপর নির্ভর না করে ফসল বিন্যাস, মিশ্র এবং সাথী ফসলের চাষ এবং খামার যান্ত্রিকীকরণকে বোঝায়। শস্য বহুমুখীকরণের উদ্দেশ্য হচ্ছে মাঠ ফসলের যে বহুমুখীকরণ তার উদ্দেশ্যগুলো হচ্ছে এখানে আলোচনা করা হয়েছে। আমরা একটু পড়ি। ফার্স্ট হচ্ছে কাঙ্ক্ষিত ফসল বিন্যাস, শস্যের আবাদ বাড়ানো, কৃষকের আয় আবার জীবনযাত্রার মানকে কী করতে হবে? উন্নত করতে হবে। খামারে কর্মকাণ্ড সমন্বয় করা এবং কৃষি পরিবেশের উপর প্রতিকূল প্রভাব কমিয়ে আনতে হবে। প্রচলিত শস্য বিন্যাসে উন্নত ফসলের জাত এবং কলাকৌশলের সংযোগ ঘটাতে হবে। বীজের সাশ্রয় করা এবং উৎপাদন খরচ কমানো, প্রযুক্তি গ্রহণে কৃষকদের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমাধান করা। ফসল বিন্যাস, বাংলাদেশের ভূমি নানা জাতের ফসল চাষের উপযোগী, তবে প্রতিটি কৃষকই ফসলের বিন্যাস করে আবাদ করেন। ফসল বিন্যাস অর্থ হচ্ছে কৃষক সারা বছর বা 12 মাস তার জমিতে কী কী ফসল ফলাবেন তার একটা কী করতে হবে? পরিকল্পনা করতে হবে। প্রথমে আমাদের কী করতে হবে? পরিকল্পনা করতে হবে। তারপর হচ্ছে ফসল বিন্যাস করা হয় মাটির গুণাগুণ, পানির প্রাপ্যতা, চাষ পদ্ধতি, শস্যের জাত, ঝুঁকি, আয় এসব বিবেচনা করে। ফসল বিন্যাসে একটি সিম জাতীয় ফসল অন্তর্ভুক্ত করে সারের চাহিদা হ্রাস করা সম্ভব এবং তাতে মাটির উর্বরতা বৃদ্ধি করা সম্ভব। নেক্সট দেখো, মিশ্র এবং সাথী ফসলের চাষ। মিশ্র সাথী ফসলের চাষ বলতে একাধিক ফসল যা ভিন্ন সময় কী করতে হবে? যা ভিন্ন সময়ে পাকে, ফসল বৃদ্ধির ধরন ভিন্ন এবং মাটির বিভিন্ন স্তর থেকে খাদ্য আহরণ করে এরূপ ফসলের একত্রে চাষকে বোঝায়। মিশ্র ও সাথী ফসলে পোকামাকড়, রোগবালাই এবং আবহাওয়াজনিত ঝুঁকি হ্রাস পায়। মিশ্র ফসলে একাধিক ফসলের বীজ একই সাথে মিশিয়ে জমিতে বপন করা হয়, কিন্তু সাথী ফসলের ক্ষেত্রে প্রতিটি ফসলের বীজ আলাদা সারিতে বপন করা হয় বা আলাদা সারিতে ফসলের চারা রোপণ করা হয়। শূন্য চাষ পদ্ধতি। শূন্য চাষ পদ্ধতি হচ্ছে যে বিনা চাষে ফসল ফলানো। বন্যা কবলিত এলাকায় ধানভিত্তিক ফসল বিন্যাসে শূন্য চাষ পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন বন্যার পানি নেমে গেলে মাটিতে রস থাকা অবস্থায় মসুর, ভুট্টা, রসুন ইত্যাদি রোপণ বা লাগানো হয় এবং ভালো ফলনও পাওয়া যায়। এতে কৃষকের 3-4 সপ্তাহ সময় বাঁচে। তারপর হচ্ছে দেখো, রিলে চাষ। কৃষকরা একটি শস্যে ফুল আসার পর কিন্তু অন্য শস্য কর্তনের প্রায় 1 সপ্তাহ আগে কতিপয় সুবিধা পাওয়ার জন্য সিম জাতীয় বীজ রোপণ করে। একেই রিলে চাষ বলা হয়। রিলে চাষের উদ্দেশ্য হচ্ছে সেচের সীমাবদ্ধতা, শ্রম ঘাটতি এবং সময়ের অভাব দূর করা। আমাদের কৃষকরা সাধারণত ধানের ক্ষেত্রে রিলে চাষ করে থাকেন। রিলে চাষ দ্বারা মাটির গঠন উন্নত হয় এবং উর্বরতা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। আমরা কিভাবে আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করব? মাঠ ফসল বহুমুখীকরণের প্রধান উদ্দেশ্য হচ্ছে অধিক উৎপাদন এবং অধিক আয়। জমি, সময়, বীজ, সার, সেচের পানি, কৃষি যন্ত্রপাতি, কৃষি প্রযুক্তি এগুলো হচ্ছে কৃষকের কৃষি সম্পদ। কৃষকের আয় নির্ভর করে সম্পদের সুষ্ঠু ব্যবহারের উপর। যেমন মিশ্র বা সাথী ফসলের চাষ হতে কৃষক অধিক মুনাফা অর্জন করতে পারেন। আবার বিনা চাষে ফসল ফলালে সময় এবং অর্থ উভয়ই সাশ্রয় হয়। আবার ফসল বিন্যাসে স্ট্রিম জাতীয় শস্য আবাদের ব্যবস্থা থাকলে সারের চাহিদা হ্রাস পাবে। মাঠ ফসলের বহুমুখীকরণের ব্যবহার আমরা কিভাবে করব? বাংলাদেশের জলবায়ু হচ্ছে আর্দ্র এবং উষ্ণ ভাবাপন্ন। এখানে মৌসুমি বায়ু প্রবাহের প্রাধান্য আছে, ফলে সারা বছরে এখানে 3টি মৌসুমে নানাবিধ ফসল উৎপাদন করা হয়। যেমন হচ্ছে রবি, খরিফ 1, খরিফ 2। প্রতি মৌসুমে কৃষক তার ফসল বিন্যাসে যেসব ফসল অন্তর্ভুক্ত করেন, ফসলের উৎপাদন সময়, মাটির উর্বরতা, সেচের সুবিধা এসব বিবেচনায় এনেই ফসল নির্বাচন করেন। নিচে মাঠ ফসলের বহুমুখীকরণের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো। দেখো, আলুর সাথে রিলে ফসল হিসেবে কিসের চাষ? পটলের চাষ। কিভাবে একটার সাথে আরেকটা সহজে চাষ করা যায় সেই পদ্ধতি হচ্ছে এখানে বলা হয়েছে। এটি শস্য বহুমুখীকরণের একটি উল্লেখযোগ্য উদাহরণ। যেমন কৃষক নিজেদের আর্থিক উন্নতির লক্ষ্যে চাষাবাদে অনেক পরিবর্তন আনার চেষ্টা করেন। এই চেষ্টার মধ্যে আলুর সাথে তারা কী করেন? রিলে ফসল হিসেবে পটলের চাষ করে থাকেন। রিলে ফসল অর্থ হচ্ছে একটি ফসলের শেষ পর্যায়ে আরেকটি ফসলের চাষ শুরু করা। এক্ষেত্রে অক্টোবর-নভেম্বর মাসে কৃষকরা আগাম আলু চাষ করেন। তাহলে আলু চাষ করেন কোন মাসে? অক্টোবর-নভেম্বর মাসে। 50 সেন্টিমিটার দূরত্বে সারি করে আলু লাগানো হয়। প্রতি তৃতীয় সারি ফাঁকা রেখে সেই সারিতে ডিসেম্বরে পটলের ডগা
রোপণ করা হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে আলু কী করা হয়, আবার উত্তোলন করা হয়। পটল গাছ বড় হতে থাকে এবং মার্চ মাস থেকে পটল ধরতে থাকে এবং নভেম্বর মাস পর্যন্ত সংগ্রহ করা যায়। এই প্রযুক্তিতে পটলের জন্য আগেই সার প্রয়োগ করার প্রয়োজন পড়ে, আর একই জমি থেকে এভাবেই বাড়তি আয় সম্ভব। অনুরূপভাবে আলুর সাথে রিলে ফসল হিসেবে করলার চাষ করা হয়। নেক্সট দেখো, মিশ্র ফসল হিসেবে আলু এবং লাল শাকের চাষ। লাল শাক স্বল্পমেয়াদী কিন্তু বর্ধনশীল। আলুর সাথে লাল শাকের চাষ একটি ভালো মিশ্র চাষ। আগেই বলা হয়েছে যে সারিতে আলুর চাষ করা হয় যখন আলু গাছের উচ্চতা 5 থেকে 6 সেন্টিমিটার হয়, তখন সারি বরাবর প্রথম মাটি তোলা হয়। এই তোলা মাটিতে লাল শাকের বীজ বপন করা হয়। আলু আর লাল শাক একসাথে কি করা হয়, চাষ করা হয়। আলু লাল শাক দুটাই সমান সমান বাড়তে থাকে। লাল শাক দ্রুত বর্ধনশীল, তাই কয়েক দফা শাক উঠানো হয়। ডিসেম্বর পর্যন্ত লাল শাক উঠানো যায়। লাল শাক তোলার পরও আলু বড় হতে থাকে এবং ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময়ে আলু তোলা যায়। দেখো, উল্লেখিত শস্য বহুমুখীকরণ পদ্ধতি ছাড়াও সাথী ফসল হিসেবে আখের সাথে টমেটো চাষ করা যায়, আখের সাথে সরিষার চাষ করা যায়, আবার আখের সাথে মসুরেরও চাষ করা যায়। তারপর দেখো, মিশ্র ফসল হিসেবে কি চাষ করা যায়। মসুরের সাথে সরিষার, আউশের সাথে তিলের চাষ করা যায়, কলা বাগানে আউশের চাষ করছে। কোনটার সাথে কোনটা চাষ করতে, মানে একটা না, একটি মাঠে একাধিক ফসল যখন চাষ করা হয় তখন সেটাই হচ্ছে বহুমুখীকরণ। নেক্সট হচ্ছে শস্য পর্যায়ের ধারণা। শস্য পর্যায় হচ্ছে একটা উন্নত কৃষি প্রযুক্তি। এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসল ভালো হয়, অধিক ফলন হয়, রোগ পোকা কম হয় এবং সারের কার্যকারিতা ভালো হয়। প্রযুক্তি হিসেবে শস্য পর্যায়ের ব্যবহার সব দেশেই প্রচলিত। মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নামই হচ্ছে শস্য পর্যায়। তাহলে দেখো, শস্য পর্যায়ে কি, মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নামই হচ্ছে শস্য পর্যায়। অর্থাৎ একই ধরনের ফসল একই জমিতে বারবার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করার নামই হচ্ছে শস্য পর্যায়। তার মানে একটা ফসলের জমিতে আমরা একই ফসল বারবার উৎপাদন না করে আমরা সেখানে ভিন্ন জাতের ফসল উৎপাদন করব। যেমন গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী জাতীয় ফসলের আবাদ করা উচিত। ফলে পোকামাকড় এবং রোগ পোকার উপদ্রব কম হয় এবং মাটির বিভিন্ন গভীরতা থেকে পুষ্টি উপাদান শোষণ সম্ভব হয়। কৃষক শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে কয়টি খণ্ডে ভাগ করেছেন, 3টি বা 4টি খণ্ডে ভাগ করেন। প্রথম বছর খণ্ডগুলোতে রবি, খরিফ 1 এবং খরিফ 2 মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল ফলানো হয়। প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরে প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডে, দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে, এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করা হয়। দ্বিতীয় বছরের পরে তৃতীয় বছরে একইভাবে বিভিন্ন ফসলের খণ্ড পরিবর্তন হয়। তৃতীয় বছরে শস্যের আবর্তন শেষ হয় এবং প্রত্যেক ফসলই প্রতি খণ্ডে একবার করে চাষ করা হয়। শস্য পর্যায়ের জন্য এমন কিছু ফসল নির্বাচন করতে হবে যাতে নিচে নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্ব পায়। অর্থাৎ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে সেটা হচ্ছে পরপর একই ফসলের চাষ না করা, একই শিকড় বিশিষ্ট ফসলের চাষ না করা, ফসলের পুষ্টি চাহিদার কম বেশি অনুযায়ী ফসল নির্বাচন করা, ফসলের তালিকায় ডাল ফসল অন্তর্ভুক্ত করা, সবুজ সার যেমন ধইঞ্চা চাষ করা, গবাদি পশুর খাবারের জন্য ঘাসের চাষ করা, খাদ্যশস্য এবং অর্থকরী ফসলের চাষ করা। তাহলে এই শস্য পর্যায়ে প্রযুক্তির সুবিধা কি? সুবিধা হচ্ছে শস্য পর্যায়ে প্রযুক্তির ব্যবহারে মাটির উর্বরতা সংরক্ষিত হয়, মাটির পুষ্টি সমতা বজায় থাকে, আগাছার উপদ্রব কম হয়, রোগ পোকার উপদ্রব কম হয়, পানির অপচয় কম হয়, ফসলের ফলন বাড়ে, গবাদি পশুর খাবারের ব্যবস্থা হয়। উচ্চমাত্রায় শস্য বহিকরণ প্রযুক্তি গ্রহণ করা হয়। বালাইনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক এবং কীটনাশক ব্যবহার কমায়, গাছে পরিমিত পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে, মাটিতে নাইট্রোজেন যুক্ত হয়। নেক্সট দেখো, শস্য পর্যায়ের ব্যবহার। পূর্ববর্তী পাঠে আমরা শস্য পর্যায়ের ধারণা পেয়েছি। এখন আমরা আমাদের কৃষক জেনে কিংবা না জেনে শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করে আসছেন। বৈজ্ঞানিক যুক্তি হয়তো তারা দিতে পারবেন না, কিন্তু এতটুকু জ্ঞান তাদের আছে যে একই ফসল একই জমিতে বছরের পর বছর চাষ করলে ফলন কম হয়, মাটির উর্বরতা কমে যায়, পোকামাকড় এবং রোগসহ নানা সমস্যা দেখা দেয়। কৃষকেরা তাদের জমিতে যত ফসল ফলান সেগুলোকে রবি, খরিফ 1 এবং খরিফ 2 এই 3 ভাগে ভাগ করেছেন। কাজেই কৃষক প্রথমত মৌসুম অনুযায়ী কী ফসল চাষ করবে তা তারা কী করবে, নির্ধারণ করবে। দ্বিতীয়ত, কোন জমিতে কী ফসল ফলাবেন তাও তারা নির্ধারণ করেন এবং শস্য পর্যায়ের বিধি অনুযায়ী কৃষকের জমিকে খণ্ডে খণ্ডে ভাগ করার প্রয়োজন পড়ে, আর খণ্ডগুলোকে আকার সমান রাখার নির্দেশ রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশের কৃষকদের জমি বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ হয়ে আছে, যা আকারে সমান নাও হতে পারে। কৃষকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা জমি আর ফসল কী করে, নির্বাচন করেন। পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার প্রায় সব এলাকা এবং দিনাজপুরের উত্তর পশ্চিম অংশ কৃষি পরিবেশ অঞ্চল 1-এর অন্তর্ভুক্ত। এখানে উঁচু, মাঝারি নিচু জমি আছে। এখানকার কৃষক গম, পাট এবং বোনা আউশ, কাউন, রোপা আমন, আলু, শাকসবজি, মুগ ডাল, আখ, মরিচ, বোরো, ভুট্টা ইত্যাদি ফসল চাষ করেন। কৃষকরা বৃষ্টিপাত নির্ভর ফসল ফলান, আবার সেচ নির্ভর ফসলও ফলান। এখানকার কৃষক কী কী শস্য পর্যায়ে ব্যবহার করেন তা দেখলে আমরা কৃষকের শস্য পর্যায়ে ব্যবহারের একটা বাস্তব চিত্র পাবো। মনে করি ঠাকুরগাঁয়ের কোনো কৃষকের 4 খণ্ড
জমি আছে, তিনি 4 বছরের শস্য পর্যায়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রবি, খরিফ ১ এবং খরিফ ২ মৌসুম ভিত্তিক গম, পাট, আউশ, রোপা, আমন, আলু, শাকসবজি, ধইঞ্চা, আখ, মরিচ, তিল ইত্যাদি ফসল ফলাবেন। এগুলো ফলানোর জন্য কৃষক বছর ভিত্তিক নিম্নোক্ত শস্য পর্যায় গ্রহণ করতে পারেন। শস্য পর্যায়ক্রমে দেখা যায় যে প্রথম বছরে যেভাবে ফসল উৎপাদন শুরু হয়েছিল, চতুর্থ বছর শেষে পঞ্চম বছরে সেভাবেই ফসল উৎপাদন শুরু হবে। আচ্ছা, এগুলো খণ্ডগুলোকে হচ্ছে 4টা খণ্ডে ভাগ করা হয়েছে। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা ছক দেওয়া আছে। এই ছকটা হচ্ছে তোমরা পড়ে নেবে।